রহিম আমরা আজকে শুরু করব একটু অন্যরকম ক্লাস। কেন অন্যরকম? কারণ বই বা প্রশ্ন ছাড়া এমসিকিউ করা যায় না। আমি চেষ্টা করব বই বা প্রশ্ন ছাড়া থিওরি ভিত্তিক এমসিকিউ বোঝাতে, অঙ্কভিত্তিক না, শুধু থিওরি ভিত্তিক। ক্লাসটি হবে বিছনায় শুয়ে শুয়ে গান শোনার মতো একটি অডিও ক্লাস। আপনি হয়ে যাবেন একজন ঘুমন্ত অংশীদার। চ্যাপ্টারটির নাম হচ্ছে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 9 আত্মিক বিবরণীর এমসিকিউ। এখন এমসিকিউ বুঝতে গেলে আমার স্ক্রিনে প্রথমে দেখবেন একটু করে কষ্ট করে বিশদ আয় বিবরণী আর আর্থিক অবস্থা বিবরণী দুটি পার্ট আছে। এখানে বিশদ আয় বিবরণীতে লিখেছি আমি আয় এবং ই। আয় অর্থাৎ সমস্ত ইনকাম, ই মানে খরচ। আয় বিশদ আয় বিবরণীতে বসবে। আর আর্থিক অবস্থা বিবরণী কারা বসবে? এ মানে সম্পদ, এল মানে দায়, পি মানে অর্থ, মালিকানা সত্ত্ব, অর্থাৎ এলপি। অর্থাৎ এলপি হলে আর্থিক অবস্থা বিবরণীতে বসবে, আর আয় ব্যয় হলে বিশদ আয় বিবরণী। এই জিনিসটা একটু মনে রাখবেন। তা আমরা শুরু করছি। এক, আর্থিক বিবরণী পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায় আইএস 1 থেকে। 2, প্রতিষ্ঠানের আর্থিক কর্মকাণ্ডের প্রতিচ্ছবি হলো আর্থিক বিবরণী। 3, ব্যবস্থাপনার দক্ষতা মূল্যায়নের ভিত্তি আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য আর্থিক ফলাফল ও অবস্থা নির্ণয়। 5, বাহ্যিক বিনিয়োগকারীদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে আর্থিক বিবরণী। 6, আর্থিক বিবরণীর মোট ধাপ বা মোট অংশ 5টি। কী কী? প্রশ্ন করতে পারেন। প্রশ্নটা হচ্ছে 5টি হচ্ছে কী কী? বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, সত্য বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, টিকা। 7, আর্থিক বিবরণী প্রথম ধাপ বিশদ আয় বিবরণী। 8, বিশদ আয় বিবরণীর ইংরেজি রূপ হচ্ছে কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট। 9, বিশদ আয় বিবরণীর মাধ্যমে নির্ণীত হয় নেট লাভ বা ক্ষতি। একটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান অথবা মুখ্য উদ্দেশ্য হল মুনাফা অর্জন। 11, বিশদ আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হয় মুনাফাতীয় আয় ও ব্যয়সমূহ। 12, বিশদ আয় বিবরণী প্রস্তুত হয় হিসাব কাল ও বকেয়া ধারণা অনুযায়ী। 13, আয় অর্জনের জন্য সম্পদ বা সেবার ব্যয়িত অংশ রাজস্ব খরচ। 14, বিশদ আয় বিবরণী সমন্বয় করতে হয় অগ্রিম ও বকেয়া আয় ব্যয়। 15, বিশদ আয় বিবরণী প্রধানত 2 প্রকার। 16, সেবাধর্মী প্রতিষ্ঠান প্রস্তুত করে এক ধাপ বিশদ আয় বিবরণী। 17, বহুধাপ আয় বিবরণী প্রস্তুত করে বেসরকারি প্রতিষ্ঠান। 18, বিক্রয় বা বিক্রিত পণ্য ব্যয় হলো মোট লাভ বা ক্ষতি। 19, একধাপী আয় বিবরণীতে নিট লাভ সমান মোট আয় বিয়োগ মোট ব্যয়। 20, চালন আয় হলো সুদ আয়, উপভাড়া ও শিক্ষানবিশ সালামি। 21, বহুধাপী বিশদ আয় বিবরণীতে মুনাফা নির্ণীত হয় 3 ধাপে। 22, বহুধাপী বিশদ আয় বিবরণীতে নেট মুনাফা জানা যায় 3য় ধাপে। খরচ ও আয়কে বিভিন্ন ভাগে দেখানো হয় বহুধাপ আয় বিবরণীতে। 24, পরিচালন মুনাফা বা ক্ষতি হলো মোট লাভ বা পরিচালন ব্যয়। 25, আর্থিক বিবরণীতে 2য় ধাপ হলো মালিকানা সত্ত্ব বিবরণী। 26, মোট সম্পদ বা তৃতীয় পক্ষের দাবি সমান মালিকানা সত্ত্ব। 27, মালিকানা সত্ত্ব বিবরণী বৃদ্ধি পায় নিট লাভ দ্বারা। 28, অর্জিত আয়ের বন্টন দেখানো হয় মালিকানা সত্ত্ব বিবরণীতে। 29, মালিকানা সত্ত্বের অংশ হচ্ছে নিট লাভ, সাধারণ সঞ্চিতি, উত্তোলন ইত্যাদি। 30, প্রারম্ভিক মূলধনের সাথে যোগ হয় অতিরিক্ত মূলধন, নিট লাভ। 31, মূলধন থেকে বিয়োগ হয় উত্তোলন, উত্তোলনের সুদ ও নিট ক্ষতি। 32, বিভিন্ন প্রকার তহবিলের স্থানান্তর দেখানো হয়
মালিকানা সত্ত্ব বিবরণীতে। 33 অনেক প্রতিষ্ঠান মালিকানা সত্ত্ব বিবরণীর পরিবর্তে প্রস্তুত করে সংরক্ষিত আয় বিবরণী। 34 আর্থিক অবস্থার বিবরণীর মুখ্য উদ্দেশ্য আর্থিক অবস্থা প্রদর্শন। 35 আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয় মূলধন চাপসমূহ। 36 আর্থিক অবস্থার বিবরণীতে অন্তর্ভুক্ত হয় সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব। 37 আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত হয় একটি নির্দিষ্ট তারিখে। 38 এর প্রায়োগিক উদাহরণ হল আর্থিক অবস্থার বিবরণী। 39 ব্যবসায়ের আর্থিক অবস্থার প্রতিচ্ছবি আর্থিক অবস্থার বিবরণী। 40 আর্থিক অবস্থার বিবরণীতে তথ্য লিপিবদ্ধ হয় 2 স্তরে। 41 আয় ও বকেয়া খরচ হলো চলতি দায়। 42 অগ্রিম খরচ ও অনাদায় আয় হলো চলতি সম্পদ। 43 আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় 3টি পদ্ধতিতে। 44 আর্থিক অবস্থার বিবরণী প্রণয়ন নীতিমালা IFRS 1। 45 আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত হয় চলমান প্রতিষ্ঠান ধারণায়। 46 আর্থিক অবস্থার বিবরণীর প্রথম স্তরে লিপিবদ্ধ করা হয় সম্পদসমূহ। 47 আর্থিক অবস্থার বিবরণীর দ্বিতীয় স্তরে দেখানো হয় দায় ও মালিকানা সত্ত্ব। 48 স্থায়ী সম্পদ লিপিবদ্ধ হয় ক্রয়মূল্য নীতি অনুযায়ী। 49 চলতি সম্পদ লিপিবদ্ধ হয় রক্ষণশীল নীতি অনুযায়ী। 50 আর্থিক অবস্থার বিবরণীতে প্রমাণিত সম্পদ ইকুয়াল টু দায় যোগ মালিকানা সত্ত্ব। আমি নাম বলছি, আশা করি আপনারা বুঝতে পারবেন, যাতে আপনাদের সমস্যা নয় সিরিয়ালগুলো শুয়ে শুয়ে ক্লাস করতে পারবেন। আমি চেষ্টা করতেছি একটু অন্যরকমভাবে, শিক্ষাক্ষেত্রে একটু অন্যরকমভাবে ক্লাস নিতে। 51 ব্যয়ের অধীনে দেখানো হয় বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচ। বা অবস্থার বিবরণীতে ফুট নোট আকারে দেখানো হয় সম্ভাব্য দায়। 53 আর্থিক বিবরণী পঞ্চম ধাপ হচ্ছে টিকা ও নোট। 54 টিকা বা নোটকে আর্থিক বিবরণীর অংশ হিসাবে উল্লেখ করেছে IAS 1। 55 আর্থিক বিবরণীতে নোট বা টিকা দিতে হয় পূর্ণাস নীতি অনুযায়ী। 56 আর্থিক বিবরণীতে মজুত পণ্য লিপিবদ্ধ হয় রক্ষণশীল নীতিতে। 57 প্রতি বছর একটি পদ্ধতি অনুসরণ করা হয় সামঞ্জস্যতার নীতিতে। 58 ব্যবসায়ের অপূর্ণাঙ্গ হিসাব খাত পূর্ণাঙ্গ হয় সমন্বয় দ্বারা। 59 অগ্রিম প্রদত্ত ব্যয় সমন্বিত হলে খরচ হ্রাস পাবে। 60 অগ্রিম প্রাপ্ত আয় সমন্বিত হলে আয় হ্রাস পাবে। আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয় না সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য দায় ও গোপন সঞ্চিতি। মোটামুটি আমরা একটা ক্লাস দিয়েছি পার্ট এ, এখন একটু পার্ট বিতে যাব, তাও MCQ। ব্যবসায়ের আর্থিক ফলাফল ও অবস্থা প্রদর্শন করে আর্থিক বিবরণী 1। পার্ট 2 বা পার্ট বির 1। 2 হিসাব চক্রের 10টি ধাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আর্থিক বিবরণী। 3 আর্থিক বিবরণী পূর্ণাঙ্গ IAS 1 থেকে। 4 ব্যবস্থাপনার দক্ষতা মূল্যায়নের ভিত্তি হচ্ছে আর্থিক বিবরণী। 5 বিশদ আয় বিবরণী প্রস্তুতের প্রধান উদ্দেশ্য নিট লাভ বা ক্ষতি নির্ণয়। 6 একটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান বা মুখ্য উদ্দেশ্য হল মুনাফা অর্জন। 7 বিশদ আয় বিবরণী প্রস্তুত হয় হিসাবকাল ও ব্যয়। 8 আর্থিক বিবরণীর প্রথম ধাপ হচ্ছে বিশদ আয় বিবরণী। 9 আয় অর্জনের জন্য সম্পদ বা সেবায় ব্যয়িত অংশ হচ্ছে রাজস্ব খরচ। 10 অপরিচালন আয় হলো সুদ আয়, উপভাড়া ও শিক্ষানবী সালামি। 11 বিক্রিত পণ্য ব্যয় হলো যাবতীয় প্রত্যক্ষ খরচের সমষ্টি। 12 মালিকানা সত্ত্ব হলো সম্পদের উপর মালিকের দাবি। 13 মালিকানা সত্ত্বের অংশ হচ্ছে নিট লাভ, সাধারণ সঞ্চিতি ইত্যাদি। প্রারম্ভিক মূলধনের সাথে যোগ হয় অতিরিক্ত মূলধন। আর্থিক অবস্থার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আর্থিক অবস্থা প্রদর্শন। হিসাবকালের শেষ দিন প্রস্তুত করা হয় আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত হয় একটি নির্দিষ্ট তারিখে। ব্যবসায়ের আর্থিক অবস্থার প্রতিচ্ছবি আর্থিক অবস্থার বিবরণী। 19 অগ্রিম খরচ ও অনাদায় আয় হলো চলতি সম্পদ। 20
অসমন্বিত ব্যয়ের অধীনে দেখানো হয় বিলম্বিত বিজ্ঞাপন প্রাথমিক খরচ। 21 আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত হয় চলমান প্রতিষ্ঠান ধারণায়। আর্থিক অবস্থা বিবরণী প্রথম স্তরে লিপিবদ্ধ করা হয় সম্পদসমূহ। 23 স্থায়ী সম্পদ লিপিবদ্ধ হয় ক্রয় মূল্য নীতি অনুযায়ী। 24 বিবরণী প্রণয়ন নীতিমালা হচ্ছে IFRS 1। 25 আর্থিক অবস্থার বিবরণীতে ফুটনোট আকারে দেখানো হয় সম্ভাব্য দায়। 26 প্রতি বছর একটি পদ্ধতি অনুসরণ করা হয় সামঞ্জস্য নীতিতে। 27 আর্থিক বিবরণীতে মজুত পণ্য লিপিবদ্ধ হয় রক্ষণশীল নীতিতে। 28 আর্থিক বিবরণীতে নোট বা টিকা দিতে হয় পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। 29 টিকা বা নোটকে আর্থিক বিবরণীর অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে IAS 1 অনুযায়ী। 30 অনুপার্জিত আয় অসময়ে বৃদ্ধি পাবে নিট আয়। মোটামুটি আমি দুটি পার্টে বিভক্ত করে বুঝিয়েছি। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন, এভাবে অডিওর মাধ্যমে যদি বুঝতে না পারেন বা শুয়ে ক্লাস বুঝতে সমস্যা হলে আমি পরে যদি বলেন আমি আপনাদেরকে ভিডিও দিব, এগুলো কোনো সমস্যা নেই। আমি 100 বার বুঝাবো। আমরা ইউটিউব নিয়ে আছি, ইউটিউবের জয় হোক। আমরা চাচ্ছি সবাইকে শিক্ষা সেবা দেওয়ার উদ্দেশ্যে। আমার চ্যানেল ইলমা বুক শেলফ, সবাই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহ জানাবেন, সবাই শেয়ার করবেন। খোদা হাফেজ, সবাই ভালো থাকুন।